ইমামরা তো শালা খারাপ, ছেলে বলৎকার করে, তো বাজে লোকে, তাদের কাছে আরবি শেখে যারা। এই সমাজে এগুলো ঘৃণিত অভাব আছে? টুপি একটা দিয়ে ইমাম হয়ে 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়াও। ওবায়দুল কাদের সাহেব খালি খেলতে চান। আমরা আগে বলেছিলাম উনি কিভাবে খেলতে পারেন, বলটা একেবারে গোল লাইনের কাছে নিয়ে গেলে তারপর গোল দিতে পারেন। বললাম যে ধৈর্যের তো একটা সীমা থাকে। আমাদের তো ভোট আছে, মানুষ আছে, জনগণ আছে, আমাদের দল ক্ষমতায়। তারপরে যদি আমরা নির্যাতিত নিপীড়িত হই, তখন আমরা কি করব? 8 তারিখের বিবৃতি, তারপরে 10 তারিখের 4 মার্কিন সিনেটরের বিবৃতি এবং পিটার হাস মহোদয়ের বঙ্গভবনে গমন, এই সবই কিন্তু এক সূত্রের গাথা। যে দেশের কোনো জনগণ ভোট দেয় নাই, যে দেশের জনগণের কোনো কিছু করতে হয় নাই, এই স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা নিজেই সবকিছু করছে, সেই দেশে আবার যে মন্ত্রীরা শপথ গ্রহণ করে, এমপিরা শপথ গ্রহণ করে এত জমজমক করে। আপনারা ভাবছেন যে স্বতন্ত্র প্রার্থী, তাও তো আওয়ামী লীগের, তাহলে তাদের মধ্যে মারামারি হচ্ছে কেন? আপনারা নিশ্চয়ই দেখেছেন আগে বাংলাদেশে মারামারি হলে হতো বিএনপির সাথে আওয়ামী লীগ, আওয়ামী লীগের সাথে জামাত, জাতীয় পার্টি, এইটা সেটা, কিন্তু এখন দেখবেন কোনো প্রতিপক্ষ বলতে কেউ নেই, প্রতিপক্ষটাই হয়ে গিয়েছে আওয়ামী লীগ। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর শুরুতে হয়তো কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। আগে সর্বপ্রথম জায়েদ খানের অল্প কিছু সংখ্যক ভিডিও আপনাদেরকে দেখাবো, একদম কয়েক সেকেন্ড। কি বলতেছে শুনলে আপনাদের মাথা গরম হয়ে যাবে। জায়েদ খানকে চেনেন তো? চলুন ভিডিওটি দেখাই আগে। ইমামরা তো শালা খারাপ, ছেলে বলৎকার করে, তো বাজে লোকে, তাদের কাছে আরবি শেখে যারা। এই সমাজে এগুলো ঘৃণিত অভাব আছে? টুপি একটা দিয়ে ইমাম হয়ে 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়াও। যে ভাই, প্রিয় দর্শক শ্রোতা, এই হলো জায়েদ খান। একে খুব ভালো করেই সোশ্যাল মিডিয়ার মানুষ চেনে। এ নিজেকে নায়ক দাবি করে, অনেকে তাকে হিজড়াও দাবি করে। সে নিজেকে দাবি করে সকল মেয়েদের ক্রাশ। ভালো কথা, সে যা করে করুক সোশ্যাল মিডিয়ায়, সেটা নিয়ে আমাদের কোনো কামড়াকামড়ি নাই, সেটা নিয়ে আমাদের কোনো রকমের কিছু কথা বলার নাই। কিন্তু মসজিদের ইমামদেরকে নিয়ে কেন সে এভাবে গালিগালাজ করলো, কেন অকাত্য ভাষায় গালিগালাজ করলো? আপনাদের মতামতগুলো অবশ্যই রেখে যাবেন, কারণ আমি আজকে কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। ভিডিওটি লম্বা হবে, তাই আর বেশি কিছু বললাম না, শুধু একটা কথাই বলবো। যারা ইমামদের নিয়ে গালিগালাজ করে, আচ্ছা একটা কথা বলি, সেটি হলো মসজিদের যারা ইমাম আছে, ইমামের প্রধান ইমামকে আমাদের নবী রাসূল জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো প্রথম ইমাম। সেই ইমামকে নিয়ে কটূক্তি করা মানে রাসূলকে নিয়ে কটূক্তি করা। আর যারা এই রাসূলকে নিয়ে কটূক্তি করবে, ইসলাম নিয়ে কটূক্তি করবে, ইমাম নিয়ে কটূক্তি করবে, তাদের আসলে জন্মের ঠিক নাই। এখন আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় দর্শক শ্রোতা, এবার আমরা দ্বিতীয় নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো পিটার হাসকে নিয়ে অবশেষে লাইভ টক শোতে কী বলতেছে। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, শুনলেই হয়তো বুঝতে পারবেন। চলুন শুনে আসি। 8 তারিখের বিবৃতি, তারপরে 10 তারিখের 4 মার্কিন সিনেটরের বিবৃতি এবং পিটার হাস মহোদয়ের বঙ্গভবনে গমন, এই সবই কিন্তু এক সূত্রের গাথা। দেখুন, ডিপ্লোম্যাটিক নাইসিটি বলে একটা বিষয় আছে, কূটনৈতিক রীতিনীতি, সভ্যতা, ভব্যতা। আমন্ত্রিত হয়েছেন এবং একটি সরকারের জন্য সবচাইতে শুরুর যে কাজটি, সেটি হচ্ছে শপথ গ্রহণ। সেই অনুষ্ঠান সাইয়ে করাটা কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। এবং মান্যবর মার্কিন রাষ্ট্রদূত এবং মান্যবর হাই কমিশনার ব্রিটিশ সারা কুক, তারা কিন্তু পাশাপাশি বসেছিলেন এবং একটু বলতে গেলে ম্রিয়মাণই ছিলেন। মুখাবয়বে যে প্রতিক্রিয়া সেটি, আর পরবর্তীতে যখন আমাদের জাতিপিতা বঙ্গবন্ধু সুকন্যা দেশরত্ন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখোমুখি হয়েছেন, তখন এক ধরনের কোটান যেটাকে বলা যায় কাষ্ঠ হাসি, সেরকম একটি হাসি ফুটে উঠেছে মান্যবর রাষ্ট্রদূতের। আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি মিউট হয়ে আছেন। সরি, আপনি কাষ্ঠ হাসি বলছেন, কিন্তু আমরা গণমাধ্যমে দেখলাম তারা দুজনই পাশাপাশি, মানে সারা কুক এবং পিটার হাস দুজনই খুব মুচকি হাসি বলুন আর খুব তৃপ্ত হাসিতেই তারা বসে আছেন। অনেকে দাবি করছেন এই হাসিটাকে তৃপ্ত হাসি বলবার সুযোগ রয়েছে কিনা। দেখুন, আমি এই প্রসঙ্গে একটু হাসি বিষয়ে কথা বলতে চাই। বাংলা সাহিত্যের সেরা গল্পের অন্যতম লেখক হাসান আজিজুল হক, তিনি আত্মজয় একটি করবী গাছ যে গল্প, সেখানে হাসির নানান রকমের বর্ণনা দিয়েছেন। হাসির পাঞ্চ কত রকমের হতে পারে সেটার সুন্দর বর্ণনা আছে। আদমজী পুরস্কার প্রাপ্ত আপনার শওকত ওসমানের কালজয়ী গ্রন্থ কৃতদাসের হাসি, সেটিও আমরা দেখেছি যে কৃতদাস যখন আপন মনে হাসে সেটা প্রাণবন্ত হাসি, আর যখন তাকে আদেশ করা হয় হাসতে, তখন সেটা আপনার মেকি হাসি বা কাষ্ঠ হাসিতে পরিণত হয়। তো এখন এইসব বর্ণনাগুলো আমাদের যেহেতু জানা আছে, সুতরাং নতুন করে আরেকটি বিশ্লেষণ যোগ
করা থেকে বিরত থাকাই ভালো। আফটারঅল তারা মেহমান মানুষ, বাংলাদেশের দায়িত্ব পালন করতে এসেছেন, পেশাগত দায়িত্ব, আমন্ত্রণ পেয়েছেন, আমাদের গর্বের প্রতীক বঙ্গভবনে হাজিরা দিয়েছেন, এবং যে পম্প অ্যান্ড প্যাজেন্ট্রি তার যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করেছেন, সেই জন্য অবশ্যই তাদের সাধুবাদ দিতে হবে। ধন্যবাদ। জি, কিন্তু এই হাসির সাথে তাদের অবস্থান পরিবর্তনের কোনো কিছু দেখতে পান কিনা? আমি যদি বলি যে জন কিরবির যে কথাটি বলছেন যে নির্বাচনের আগের যে অবস্থান ছিল সেখান থেকে পরিবর্তন হয়নি, কিন্তু আমাদের নতুন পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে তাদের জায়গা থেকে তারা হয়তো পরিবর্তিত হয়ে গেছে, কারণ তাদের হাসি এবং তাদের অংশগ্রহণ শপথ অনুষ্ঠানে তারা সমর্থন জানিয়েছে। এই জায়গাতে স্পষ্ট আপনার মতামত চাই, তারা কি আসলে সমর্থন সম্ভাষণ আমি জানিয়েছে? পরিষ্কার যদি বলবো, খেয়াল করে দেখেন, আপনার 7 তারিখে নির্বাচনটি হলো, 8 তারিখ রাত বাংলাদেশ সময় 2টোর দিকে স্টেট ডিপার্টমেন্ট থেকে পরিষ্কার স্টেটমেন্ট আসলো, খুব কেয়ারফুলি চোজেন সংগত ভাষায়, এবং সেখানে মুদ্রা যে মেসেজটি সেটি হচ্ছে তারা দ্বাদশ সংসদ নির্বাচনকে ফ্রি এবং ফেয়ার বলতে নারাজ, পিরিয়ড। তারপর শুধু সেখানেই এটি থেমে যায়নি, ইট ওয়াজ ফলোড বাই স্টেটমেন্ট ফ্রম ব্রিটিশ গভর্নমেন্ট, কমনওয়েলথ অ্যান্ড ফরেন অফিস, এবং তারপরে চারজন মার্কিন সিনেটর তারাও কিন্তু বিবৃতি দিয়েছে। এটা আমাদের ফোরফ্রন্টে হয়তো আসেনি, এবং সেখানে তারা বলবার চেষ্টা করেছেন নতুন যে সরকার এসছে তারা যেন গণতন্ত্র এবং প্রিয় দর্শক শ্রোতা, মূলত 6টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। মূল অংশগুলো শুধু আপনাদের সাথে শেয়ার করব, তার বেশি আপনাদের সাথে শেয়ার করব না। তো 2টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। এবার হলো 3 নম্বর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো জোনায়েদ আল সাকি ওবায়দুল কাদের সাহেবকে উদ্দেশ্য করে কঠিন বক্তব্য দিয়েছে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে। কি এমন বক্তব্য দিলেন, চলুন প্রিয় দর্শক শ্রোতা জোনায়েদ সাকির মুখ থেকে শুনে আসি। ওবায়দুল কাদের সাহেব খালি খেলতে চান। আমরা আগে বলেছিলাম উনি কিভাবে খেলতে পারেন, বলটা একেবারে গোল লাইনের কাছে নিয়ে গেলে তারপর গোল দিতে পারেন, এটাই আগে ভেবেছিলাম। এখন দেখি যে বল গোল লাইনের কাছে নিয়ে যাওয়ার পরেও উনি গোল দিতে পারেন না, রেফারি এসে ওনাকে সহ গোলের ভিতরে ঢুকাতে হয়। এই হচ্ছে আমাদের ওবায়দুল কাদের সাহেব, এই হচ্ছে আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটির রাজনৈতিক পরিণতি। কি ভয়ঙ্কর মৃত্যুর দিকে এই দলটি গিয়েছে তার ন্যূনতম কোনো হুঁশ নাই। আবার বলেন নির্বাচনের ট্রেন নাকি আমরা মিস করেছি। আমরা পরিষ্কার করে বলি, এই ট্রেন বাংলাদেশ ধ্বংসের ট্রেন ছিল। এই ট্রেন বর্জন করে বাংলাদেশের মানুষ যে নৈতিক বল দেখিয়েছে, এই দেশ মানুষ রক্ষা করবে আপনাদেরকে ক্ষমতা থেকে বিদায় করে। বন্ধুরা আমার, এরা আবার ক্ষমতা দখল করেছে, কিন্তু ভাববেন না এইবার তারা আর 5 বছর চালিয়ে যেতে পারবে। আমরা কি চালিয়ে যেতে দেব? তারা কিভাবে চালের দাম বাড়াচ্ছে, বাজারে দাম বাড়াচ্ছে, সব আপনারা জানেন। প্রধানমন্ত্রী আগেই বলেছেন দুর্ভিক্ষ আসছে, দুর্ভিক্ষের কথা বলে আজকে প্রতিদিন মানুষের যে হাহাকার, সেই হাহাকারকে উনি কিছুটা থামা চাপা দিতে চান। দুর্ভিক্ষ যদি নাও হয় তাহলে তো বলবেন বাংলাদেশে দেখো আমার সরকার দুর্ভিক্ষ ঠেকিয়ে দিয়ে। শুনলেন জোনায়েদ সাকির বক্তব্য। অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এবার পুলিশকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে শিল্পী মমতাজ। তো হঠাৎ করে পুলিশকে কেন আলটিমেটাম দিল 24 ঘন্টার? শিল্পী মমতাজ কিন্তু নৌকার প্রার্থী ছিল, হেরেছে স্বতন্ত্র প্রার্থীর কাছে। তারপর থেকে কিন্তু তার মাথাটা আসলে ঠিক নাই। সে দাবি করছে তাকে জোর করে হারানো হয়েছে, এবং কি সে যে হেরেছে, টুলু সাহেব যে তার বিপক্ষে নির্বাচন করেছে, সে টাকা ছড়িয়ে বিএনপি জামাতের নেতাকর্মীদের কিনে নিয়ে ভোট দিয়ে মমতাজকে হারিয়েছে, এটা তার দাবি। তো চলুন প্রিয় দর্শক শ্রোতা মমতাজের বক্তব্যটি শুনে আসি আগে। যে ধৈর্যেরও তো একটা সীমা থাকে। আমাদের তো ভোট আছে, মানুষ আছে, জনগণ আছে, আমাদের দল ক্ষমতায়। তারপরে যদি আমরা নির্যাতিত নিপীড়িত হই তখন আমরা কি করব? তখন তো আমরা চাই না যে কোনো আইন আমরা হাতে তুলে নেই। আমরা চাই প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আপনারা 24 ঘন্টার মধ্যে এদেরকে গ্রেপ্তার করবেন। এই উপজেলা চেয়ারম্যানের ছেলে নবীনুরকে গ্রেপ্তার করবেন, আপনারা ওই রাজীবকে গ্রেপ্তার করবেন, সেলিম মোল্লার ছেলে, আপনারা এই আমাদের সিংগাইরে যারা যারা আছে আমাদের নাম সব নথি করা আছে, আপনারা এই মানুষগুলোকে আপনারা গ্রেপ্তার করবেন অচিরেই, তাহলে এখানকার শান্তিটা ফিরে আসবে। আর এটা যদি আপনারা না করেন, মানুষ যদি একবার মাঠে নেমে যায়, আপনারা ফিরে যেতে পারবেন না এই জোয়ার। তারা এগুলা সেই পূর্বের যে স্বভাবটা এবং পূর্বের স্বভাবটা তারা ধারণ করছে। অতএব আমি বলবো, ওই বাদল চেয়ারম্যানকে বলবো, বাদল চেয়ারম্যান, এই আপনিও কিন্তু নৌকারি চেয়ারম্যান হয়েছিলেন এই এলাকাতে। আজকে নৌকার চেয়ারম্যান হইয়া নৌকার সাথে বেইমানি তো করলেনই, এই সাধারণ মানুষের সাথে আপনি বেইমানি করতেছেন। এইটা কিন্তু এই দিন না আরো দিন আছে। এই এলাকার মানুষ কিন্তু আপনারা ঠিকই একদিন। আওয়ামী লীগের কর্মীবৃন্দ যারা আছেন তাদের পাশে আমরা দাঁড়ানোর জন্য সবাই একত্রিত হয়ে আপনারা দেখছেন যে আমরা আসছি। কারণ নির্বাচন 7 তারিখে হওয়ার পরের থেকেই বিএনপি জামাতের ভোট নিয়ে
যে ট্রাক মার্কা জয়ী হয়েছে তাদের সেই বিএনপি জামাতের মদত দিয়ে তারা আওয়ামী লীগের লোকজনদের উপরে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে এবং প্রতিনিয়ত তারা হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রত্যেকটা ইউনিয়নেই তারা এই নির্যাতনগুলো সহ্য করে যাচ্ছে এবং বিভিন্নভাবে আমাদেরকে তারা অবগত করেছে এবং আমরা তাদেরকে বলেছি যে আপনারা আইনের আশ্রয় নেবেন। আপনারা দেখেছেন একটু আগেও আমরা জামিরতায় একজন আওয়ামী লীগের কর্মী, নৌকার কর্মী, তাকে নৌকা করার জন্য তার মাথার মধ্যে তাকে হত্যা করার জন্য তাকে কুপানো হয়েছে এবং এটার একটা মামলা হয়েছে এবং সেই মারধরগুলো যারা করছে তারা বিএনপির লোকজন, যারা এতদিন বিএনপি করতো এখন তারা হঠাৎ করে ট্রাকে উঠে স্বতন্ত্রের প্রার্থীর পাশে গিয়ে তারা আওয়ামী লীগের মানুষদেরকে নির্যাতন করা শুরু করেছে। আমরা এটা তীব্র নিন্দা জানাইতেছি। আপনাদের মাধ্যমে আমরা তাদেরকে সতর্ক করতে চাই যে বর্তমান সরকার আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো ইনশাল্লাহ। আমাদের নেতাকর্মী যারা, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ সরকার কিন্তু শেখ হাসিনা। ওই একজন মানে স্বতন্ত্র পাশ করে আমি কি হুনুরে যদি এরকম চিন্তা করে সে যদি বিএনপি জামাতকে মদত দিতে থাকে, আমরা কিন্তু যারা আওয়ামী লীগ করি তারা কিন্তু এটা কোনোভাবেই বরদাস্ত করবো। অতএব আওয়ামী লীগ কিন্তু ঐক্যবদ্ধ। আমি আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক আছে, আমাদের পৌরসভার মেয়র আছে, আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান সাহেব আছে, আমাদের আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ, এখানে সারোয়ার সাহেব আছে, উনিও স্বতন্ত্র, উনিও মনোনয়ন চেয়েছিলেন নৌকার মানুষ। অতএব আমি মনে করি যে আমাদের সাথে যারা যারা নৌকা চেয়েছিলেন, যারা আওয়ামী লীগের মানুষ, তারা কিন্তু সবাই আজকে একত্রিত হয়ে গেছে। কারণ এই যারা নির্যাতন নিপীড়ন চালাইতে চাইতেছে আওয়ামী লীগের মানুষের উপরে, এইটার জন্য আমরা কিন্তু সবাই এক হয়ে গেছি। অতএব আমি মনে করি আমাদের সাথে কোনোভাবেই এই বিএনপি জামাত করে তারা এখন ট্রাকে উঠে আমাদের মানুষকে নির্যাতন করবে, আমরা এটা কোনোভাবেই মেনে নিব না। শুনলেন শিল্পী মমতাজের কথা, কেন 24 ঘন্টা আলটিমেটাম দিলেন পুলিশকে বা প্রশাসনদের, সেটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, তো আপনাদের মতামতগুলো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এবার আমরা আরও একটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো বোরহান মাহমুদ, তার একটি বক্তব্য শেয়ার করব, তারপর ডক্টর ফয়জুল হক সাহেবের কথাগুলো শেয়ার করব। সেটি হলো যে এখন এবার তো নির্বাচনে বিএনপি আসে নাই, তাহলে আওয়ামী লীগই কামড়াকামড়ি শুরু করে দিয়েছে ক্ষমতার জন্য। তারাই বলছে যে নির্বাচন সুষ্ঠু হয়নি। এ সমস্ত কথা বলেছে ডক্টর ফয়জুল হক। এটা পরে দেখাবো, আগে বোরহান মাহমুদের কথা চলুন শুনে আসি। দেখেন, গতকালকে থেকে মানে আমার মেসেঞ্জারে যে পিটার ডি হাস আপনার কি করছে, এত হাস্যোজ্জ্বল ছবি, পিটার ডি হাস শুভেচ্ছা জানাইছে আপনার হাসিনাকে, এই স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনাকে। এই জিনিসটা নিয়ে মনে করেন এত মাতামাতি, নিউজ হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। এটা আমাদের জন্য নর্মাল ব্রাদার। এই মানে বাংলাদেশে এই জিনিসটা তো একেবারে নর্মাল, এটা তো আপনারা ভালো করে জানেন, বুঝছেন। আতিকুর রহমান ভাই যশোর থেকে দেখতেছেন, কুষ্টিয়া থেকে দেখতেছেন মেহেদী হাসান ভাই, কারো যদি সিলেট থেকে দেখতেছেন আলামিন ভাই। এখন এটা তো আমাদের সাথে নর্মাল এই জিনিসটা, যে এই ছবির রাজনীতি। আপনি তো নিজেও ছবি রাজনীতি করেন, আপনি উপজেলা রাজনীতি করেন, আপনি চেষ্টা করেন কিভাবে জেলা পর্যায়ে কোন নেতার ছবি আপনি তার সাথে ছবি তুলে আপনার কাছে রাখবেন, এটা না। দেখেন, ছবির রাজনীতি, জিয়ার সৈনিক মাহবুব ভাই, থ্যাংক ইউ। আপনার এই ছবি রাজনীতি আমরা তো করি ভাই, এটা তো আমাদের সাথে যায়। যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী ছবি রাজনীতি করে, আমরা তো করবো না কেন? এখন বলতে পারেন কি কে ছবি রাজনীতি করলো কবে? ভোলা থেকে, যশোর থেকে সাইদুর রহমান ভাই, ভোলা থেকে হারুন ভাই, কুমিল্লা থেকে হাসান ভাই। যাই হোক, আমি আপনাদের কমেন্ট দেখতেছি। জয়পুরহাট থেকে শাহিন ভাই, চট্টগ্রাম থেকে আব্দুল্লাহ আল হাবিব ভাই। তো দেখেন, তো জুবাইর ভাই চট্টগ্রাম থেকে, সৌদি আরব থেকে আফেল। আমি আপনাকে বলি, সেটা হচ্ছে রাজশাহী থেকে নূর হাসান নূর ভাই, মিরপুর থেকে জসিমউদ্দিন ভাই, ঢাকা গাউসিয়া থেকে ঝর্ণা আক্তার ঝর্ণা আপু। তো দেখেন, এই জিনিসগুলা সৌদি আরব থেকে হাসান ভাই ফেনির, জিনাইদা থেকে মাসুদ রানা মাসুদ। আপনার এই জিনিসগুলা একটু কিছু মনে করেন না, আমি একটু কমেন্টগুলো পড়ি, যেহেতু আমি তাদেরকে জিজ্ঞাসা করছি যে আপনারা কে কোথা থেকে দেখতেছেন, ভিডিওটা শেয়ার করেন। খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। আলামিন ভাই নোয়াখালী থেকে, বড় ভাই কেমন আছেন টাঙ্গাইল থেকে, আল হাদি ভাই, আল হাদি মিয়া ভাই। আমি হলাম জিয়ার সৈনিক শাহিন ভাই। রত্না দেখছেন বরিশাল থেকে, সরি রতন ভাই। আর আব্দুর রাজাক ভাই টাকলা মুরাদের ইউনিয়ন হতে, সৌদি আরব থেকে। কিছু মনে করেন না ভাই, সাথে থেকে চলে দেন না, আমি কমেন্টগুলো পড়ে যেতে বলছি। সিলেট থেকে ইসলাম ভাই, বাগেরহাট থেকে এনামুল হাসান ভাই, মোশারফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই। জয়পুরহাট থেকে ভাই, সরি আর কমেন্ট দিতে পারলাম না, তারপরে করেন, আমি দেখবো, মাঝে মাঝে চেষ্টা করবো। অনেকে চলে যাচ্ছে, বিরক্ত হয়ে। যাই হোক, এই বর্তমান স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনার যুগে ধৈর্য ধরে রাখা অনেক কঠিন, ঠিক আছে। কুমিল্লা মহানগর থেকে এমডি সোহেল ভাই। রিপন ভাই কেমন আছেন? তো সরিষাবাড়ি থেকে আব্দুর রাজাক ভাই। তো মেন কথা হচ্ছে, এই যে আমি বললাম না যে এই স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনার এই সময় ধৈর্য ধরে রাখা অনেক কঠিন। তো এখন যেটা বলি, আমি ভালো আছি শৈলানা ভাই, সিলেট থেকে দেখছি মামুন ভাই। তো মেন কথা যে এই স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা সে নিজেই তো মনে করেন ছবি রাজনীতি করে, সেটা বলতে পারেন কেমন?
জো বাইডেনের সাথে ছবি তুলে যে কি একটা রাজনীতি করলো দেখেন নাই? কি করছিল জো বাইডেনের সাথে ছবি তুলে? এটা বাংলাদেশে বিলবোর্ড করছে, বিভিন্ন জায়গায় জায়গায় বোঝাইছে যে না আমার আমেরিকার সাথে সম্পর্ক ভালো হয়ে গেছে। এটা বোঝানোর জন্যই তো এগুলো করছিল। তারপরে যে আপনার ব্রিটেনের যে প্রধানমন্ত্রী ঋষি সুনাক, সে ছবি তুলছিল হাঁটু গেড়ে বসছিল তার সামনে, এটা নিয়েও তো অনেক রাজনীতি হয়েছে। এখন আমার কথা হচ্ছে যে ছবি যে হাঁটু গেড়ে তুলছিল ঋষি সুনাক, তাহলে আমেরিকার সাথে তো সাথে সাথে তো স্টেটমেন্ট ছিল যে আমেরিকার বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয় নাই, সে দিলে কেন? কেন দিয়েছিল বলেন? সাথে সাথে সে বললো যে বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয় নাই, আমেরিকার সাথে তাল দিয়ে যদি সবকিছু ঠিকই হয়ে যাবে। এখন আমি ওই ব্যাপারটা আলোচনা করবো। আমার ব্যাপারটা হচ্ছে পিটার হাসের ব্যাপারটা। এখন আমি বলি দেখেন, আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম, আমি মালয়েশিয়াতে ছিলাম এবং ওইখানে মাল্টিমিডিয়াতে স্টাডি করতে গিয়েছিলাম। তো সরি, ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্টে স্টাডি করতে গিয়েছিলাম। তো ওইখানে যখন পড়তে যাই, তো পড়তে গেলে আমাদের প্রথমে যেহেতু আমাদের সাবজেক্টটাই ছিল হোটেল ম্যানেজমেন্ট, তো আমাদের একটু করাইতো, মানে ওই প্রথমে আমাদের নিজেদের উন্নয়ন, মানে নিজেদের উন্নতি করতে হবে, যে কিভাবে কথা বলতে হবে, কিভাবে হাসতে হবে। দেখেন হাসিটাও এই আমাদের ইয়ার ভিতরে ছিল, পড়ার ভিতরে, মানে আমাদের টিচার আমাদের শিখাইতেছিল যে কিভাবে হাসতে হবে। মানে আমি সেই জিনিসগুলো আমি এখন আমার চোখে ভাসে যে কিভাবে বোঝাইছিল যে কোন হাসির লক্ষণ কি, কোন হাসি বিরক্তির হাসি, কোন হাসি কাউকে ইমপ্রেস করার হাসি, এই জিনিসটা। তো তারপরে কিভাবে কথা বলতে হবে, কিভাবে মুভমেন্ট, কিভাবে হাত কিভাবে নড়াচড়া করতে হবে, এগুলো সব মানে একদম ম্যানার শেখানো, যেটা বলে প্রথম ইয়াটাই হচ্ছে এটা। তো পিটার হাসের যে ছবিটা আপনারা দেখছেন হাস্যোজ্জ্বল বলে চালানো হইতেছে, এটা পিটার হাস এক প্রকার বিরক্তি, রাগ, ক্ষোভ। কেন? সে চিন্তা করতেছে বাংলাদেশ কত নির্লজ্জ জাতি এই বাঙালি। পিটার হাসের এই হাসি এই ছবির মাধ্যমে এটা প্রকাশ পাইছে যে দেশের কোনো জনগণ ভোট দেয় নাই, যে দেশের জনগণের কোনো কিছু করতে হয় নাই, এই স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা নিজেই সবকিছু করছে, সেই দেশে আবার সে মন্ত্রীরা শপথ গ্রহণ করে, এমপিরা শপথ গ্রহণ করে এত জমজমক করে। এটা তার রাগ হয়েছিল। এখন বলতে পারেন তাহলে সে গেল কেন? ভাই, তাকে যাইতে হবে, ভিয়েনা কনভেনশনের নিয়ম অনুযায়ী তাকে যাইতে হবে। কারণ সে হচ্ছে, দেখেন আপনার বাসায় যদি কোনো গেস্ট আসে, তাকে যদি আপনি বলেন যে আমরা আজকে রেস্টুরেন্টে খাইতে যাবো অথবা একটা প্রোগ্রাম আছে চলো, আপনি কি না করতে পারবেন? না করতে পারবেন না, যাইতে হবে। এটা একটা ভদ্রতা। এখন যতগুলো রাষ্ট্রদূত বাংলাদেশে আসছে, তারা সবাই প্রধানমন্ত্রী হওয়ার পর শেখ হাসিনার সাথে দেখা করতে গেছে। কেন গেছে? এটা তো নিয়ম, যাইতে হবে, এটা তো ভদ্রতা। শেখ হাসিনা নির্বাচনটা যেভাবেই করুক, আমাদের সংবিধান অনুযায়ী তো নির্বাচন হয়েছে, সংবিধান সে বৈধভাবেই চেঞ্জ করুক আর অবৈধভাবেই করুক, একটা দেশের সংবিধান তো এটা, সংবিধান অনুযায়ী নির্বাচন হয়েছে। সংবিধান অনুযায়ী নির্বাচন হইলে সংবিধান অনুযায়ী সেই হচ্ছে আপনার কি, সেই হচ্ছে আপনার সংবিধান অনুযায়ী নির্বাচন হয়, সেই কিন্তু প্রধানমন্ত্রী। কিন্তু বিরোধী দল অংশগ্রহণ করে নাই, যেহেতু সংবিধানে ভাবে লেখাও নাই যে সব দল অংশগ্রহণ না করলে নির্বাচন হবে না। শেখ হাসিনা তো সংবিধান অনুযায়ী নির্বাচন করছে এবং সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার পরে সে তো প্রধানমন্ত্রী এই দেশের। এখন সে দাওয়াত করলে কেন যাবে না পিটার হাস? সে না গেলে তার সাথে একটা অভদ্রতা, একটা বেয়াদবি প্রকাশ পায় না? তো পিটার হাস তো ভাই গেছে এই জন্য। শুধু পিটার হাস না, সারা কত গিয়েছেন যে আপনার যে ব্রিটিশ হাই কমিশনার, তারাও তো যে সব থেকে মানে স্ট্রং স্টেটমেন্ট তো তারাই দিছে। তার মানে কি, এটার মানে কি আপনার পিটার হাস শেখ হাসিনাকে আমেরিকা ম্যানেজ হয়ে গেছে হ্যান ত্যান? নো, আমি আপনাকে বলি আমেরিকা পরিবর্তন হয় নাই, আমেরিকা যেখানে আছে সেখানেই থাকবে। এখন এটা গেল পিটার হাসের ব্যাপারটা। আর একটা হচ্ছে শেখ হাসিনার সামনে বাধাটা কি। এখন গতকালকে আমি দেখতেছিলাম যে শেখ হাসিনার এক প্রকার তো উপদেশটা বলতে বলা চলে কাকে, সালমান রহমান। সে কিন্তু একটা কথা বলছে যে অর্থনীতি সব থেকে বড় চ্যালেঞ্জ। নট অনলি একা বলছে, অনেকেই বলছে। কেন বড় চ্যালেঞ্জ? আচ্ছা, আপনারা তো জানেন লাস্ট এক বছরে বাংলাদেশের কি ক্ষতি হয়েছে অর্থনীতির। কেন ক্ষতি হয়েছে? এটা খুব গুরুত্বপূর্ণ ভাই। এই যে আমি যে কথাটা এখন বলতেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেয়ার করেন। এই যে এখন যে টপিকটা আমি আলোচনা করব, এটা খুবই গুরুত্বপূর্ণ ভাই। এটা তো প্রিয় দর্শক শ্রোতা, মোট 5টি ভিডিও আপনারা দেখলেন। তো মাঝখানে একটা কথা বলে নিচ্ছি, সেটি হলো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন এবার ডক্টর ফয়জুল হক সাহেবের বক্তব্যটি শুনে আসি, তারপরে কিন্তু আজকের ভিডিওটি শেষ করবো। চলুন শুনে আসি। আপনারা দেখেছেন আমি যে বিষয়টি এখানে নির্ধারণ করে এসেছি, সেটা হচ্ছে যে পরিস্থিতি যাই হোক, ফ্যাসিবাদের পতন হবে ইনশাআল্লাহ, এবং বাংলাদেশের এই সরকারের পতন হবে, সেটা নিয়ে আমার বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। এজন্যই আমার সন্দেহ নেই। আপনারা যদি প্রেক্ষাপট চিন্তা করেন, বিগত দিনের রাজনৈতিক অবস্থান চিন্তা করেন, তাহলে এখনকার পরিবেশ এবং বিগত দিনের পরিবেশ এক ছিল না। বাংলাদেশের গত প্রায় 15 বছর পর্যন্ত সাংবিধানিকভাবে যতগুলো জায়গা রয়েছে, সবগুলো জায়গাকেই ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনা। এবং শেখ হাসিনা এমনভাবে ধ্বংস করেছে যেই জায়গাগুলোতে এখন তার নিয়ন্ত্রণেও কোনো কিছু নেই। যেমন আপনারা ভাবছেন যে স্বতন্ত্র প্রার্থী, তাও তো আওয়ামী লীগের, তাহলে তাদের মধ্যে মারামারি হচ্ছে কেন? আপনারা নিশ্চয়ই দেখেছেন আগে বাংলাদেশে মারামারি হলে হতো বিএনপির সাথে আওয়ামী লীগ, আওয়ামী লীগের সাথে জামাত, জাতীয় পার্টি, এইটা সেটা। কিন্তু এখন দেখবেন কোনো প্রতিপক্ষ বলতে কেউ নেই, প্রতিপক্ষটাই হয়ে গিয়েছে আওয়ামী লীগ। আজকের গতকালকের পর্যন্ত, তারপরে এই যে সাম্প্রতিক সময় পর্যন্ত যত জায়গায় যত ধরনের সহিংসতা হয়েছে, আপনারা প্রমাণ দিতে পারবেন না যে এই কয়েকটা দিনে নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি জামাতের কারোর সাথে সহিংসতা হয়েছে। সবকিছুর সহিংসতার মূলে কিন্তু শেখ হাসিনার সাথে হয়েছে, আওয়ামী লীগের সাথে হয়েছে। নৌকা ঘর পুড়িয়ে দিচ্ছে ঈগল মার্কার, ঈগল মার্কা ঘর পুড়িয়ে দিচ্ছে নৌকার। মামলা করছে নির্বাচন সুষ্ঠু সুন্দর হয়নি বলে, কারা? বিএনপি না, জামাত না,
আওয়ামী লীগের লোকেরা। বাংলাদেশের এই প্রথম ইতিহাসে যে নৌকার নমিনেশন পেয়েছে, নৌকার প্রার্থী অভিযোগ করছে এই সরকারের অধীনে নির্বাচন হয় নাই, কবর থেকে উঠে এসে ভোট দিয়েছে কিংবা বিদেশ থেকে এসে ভোট দিয়েছে। আপনাদেরকে শত শত ভুরি ভুরি আমি রিপোর্ট দেখিয়েছি, সে নিয়ে আমি কথা বলতে চাই না। আপনারা দেখেছেন যে মমতাজের মতো শিল্পী মমতাজ পর্যন্ত দাবি করছেন যে আমার আসনে ভোট দিয়েছে কবরের লোকেরা, আমার আসনে ভোট দিয়েছে বিদেশি নাগরিকরা। আপনারা দেখেছেন গোলাপ সাহেব মানে নির্বাচনে হারার পরে তিনি বলছেন যে আমাকে এখানে হারানো হয়েছে। আপনারা দেখেছেন ইনু বলেছে যে আমাকে হারানো হয়েছে। আপনারা দেখেছেন পাটোয়ারি বলছে আমাকে হারানো হয়েছে। জাতীয় পার্টির যারা নির্বাচন করছে, যারা ঠকছে সবাই বলছে হারানো হয়েছে, আর যারা জিতছে তারাও বলছে এটা সরকারের একেবারে বিশেষ পরিকল্পনায় নির্বাচন হয়েছে। আজকের পর্যন্ত আমি যখন কথা বলছি সংসদে একটা বিরোধী দল নাই, এখন পর্যন্ত নাই, কেউ জানে না যে কে বিরোধী দল হবে। তাহলে এই যে সরকার ব্যবস্থাটা, এই ব্যবস্থাটাই আমরা দেখাতে চেয়েছি। আমরা কিন্তু জানি, অনেকে ভাবতে পারেন যে নির্বাচন তো হয়ে গেল, তাহলে নির্বাচনে আমরা গেলাম না কেন? আপনি গিয়ে করবেন কি, ঘোড়ার ডিম? এই শেখ হাসিনার অধীনে আপনি নির্বাচনে যাওয়ার পরে জাতীয় পার্টি 11টা সিট পেয়েছে, সিটগুলোতে সরকার কনফার্ম করে তাদেরকে হয়ে দিয়েছে। আর যদি কনফার্ম না থাকতো তাহলে একটা সিটও তারা পাইতো না। এটাই বাস্তব সত্য কথা, এটাই সত্য কথা। কোনো জায়গায় নির্বাচন তো হয় নাই, সিলেকশন হয়েছে। বিএনপি নির্বাচনে গেলে একেবারে ঘোড়ার ডিম ধরিয়ে দিত, দুইটা বড় বড় আস্তা ডিম ধরিয়ে দিত। আপনি কি সেই ডিম নেওয়ার জন্য এই নির্বাচনে যাবেন? ধৈর্যের যে জায়গাটা, যে কারণে বাংলাদেশটা আজকে মূলত সমস্যায় পড়েছে, সেই সমস্যাটাকে অনুধাবন করে আমাদেরকে চিকিৎসা চালাতে হবে। বাংলাদেশ একটা ডাকাতদের কবলে পড়েছে, মস্ত বড় ডাকাতের কবলে পড়েছে। আপনাদেরকে সবার আগে সেটা বিশ্বাস করতে হবে। ফ্যাসিবাদের অধীনে আপনি কোনোদিন কোনো লাভ হবে না। যদি কেউ মনে করে যে 14 সালে যেমন আমরা নির্বাচনে যাইনি, মানুষ মনে করেছে বিএনপির মতো মহা ভুল আর কেউ করে নাই, ভালো কথা, ভুল করছি। তাহলে 18 সালে তো আমি গিয়েছি বাবা, 18 সালের নির্বাচনে 7টা আসন আপনাকে ধরিয়ে দিয়েছে, তাও ধরিয়ে ওই আসনগুলোতেও নির্বাচন হয়নি। ও আসনগুলোতে জাস্ট তারা ডিক্লেয়ার করে দিয়েছে যে অন্তত বিএনপির এই 7টা আসন দাও। আজকের এই 24 সালেও একই অবস্থা। বাংলাদেশের জাতীয়তাবাদী দল, বিরোধী মতের মানুষরা যখনই নির্বাচন করতে আসতো, তখনই নির্বাচনের দিন আর নির্বাচন হইতো না। আগের 2-3 দিনই আপনাকে ওই আর্মি টার্মি দিয়ে, র্যাব দিয়ে পিটাইয়া পুটাইয়া আপনার ঘর বাড়ি ছাড়া করে দিয়ে একেবারে মাঠে ময়দান থেকে আপনাকে তাড়িয়ে দিত। নির্বাচনের দিন তারা তাদের মতো হতো। কেন হবেন না আপনি জানেন? ওদের এখন যে সেকেন্ড প্রার্থী, থার্ড প্রার্থী, ফোর্থ প্রার্থী, প্রত্যেকটা হচ্ছে আজকের ডাকাত, গুন্ডা, সন্ত্রাস, চাঁদাবাজ, টাকা পয়সার বড় ধরনের খেলা খেলছে তারা। এই নির্বাচনে কোনো ভোট হচ্ছে না। এই নির্বাচনে একজন ওসিকে যদি কেউ 200 আপনার কি বলে 10 লাখ টাকা জমা দিয়ে আসে, 20 লাখ টাকা দিয়ে আসে, সে ওসির দায়িত্ব হচ্ছে সে স্বতন্ত্র হোক আর যেই হোক, নৌকার প্রতীকের কেউ থাকলেই তাকে জয়যুক্ত করে দাও। এভাবে করে তারা আজকের নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করেছে। এখন আমি বিশ্বাস করি শেখ হাসিনা ক্ষমতায় আছে অনৈতিকভাবে, অন্যায়ভাবে। অন্যায়ের সাথে যুদ্ধটা একটু লড়তে হবে সময় নিয়ে। আপনারা শুনেছেন যে ভারত সমর্থন করছে না, অমুকে করছে না, তমুকে করছে না, এগুলো সব আস্থা মোনাফিকি। বাংলাদেশের এই আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য যারা সবচেয়ে বড় কাজ করে যাচ্ছে সেটা হচ্ছে পাশের রাষ্ট্র। এখন আপনার পাশের রাষ্ট্র আপনার বন্ধু কোনোদিন হবে না, মৃত্যুর আগেও হবে না। এখন আপনাকে দেখতে থাকতে হবে, আপনাকে মাঠে থাকতে হবে, আপনাকে এই অবস্থানটাই বিশ্বব্যাপী প্রচার করতে হবে যে আজকের বাংলাদেশের মানুষ ভোট দিতে পারছে না। আমরা সেটাতে সফল হয়েছি যে বাংলাদেশের সিংহভাগ মানুষ, 90 নয় শুধু 99 ভাগ 98 ভাগ মানুষ নির্বাচনকে ভয় করে মানে বয়কট করেছে, নির্বাচনে যায়নি। এবং যায় নাই বিধায় আজকে শেখ হাসিনা আরেকটা সাংবিধানিক শূন্যতায় ভুগছে, সেটা হচ্ছে তার এখন বিরোধী দল নাই। আমরা গেলেই শেখ হাসিনার সবচেয়ে আনন্দদায়ক জায়গাটা হতো যে আমরা নির্বাচনে গেলেই পিটিয়ে পাটিয়ে সব নিয়ে নিত, যদি সর্বোচ্চ আপনাকে ভালোবেসে কয়েকটা সিট দিত, তাও <10 অথবা <20। এটা দিয়ে আপনাকে দিয়ে সে একটা স্থায়ীভাবে তিনি পার পেয়ে যেতেন। কিন্তু আমরা যে ত্যাগ করছি, আমরা জানি যে আমাদের নেতাকর্মীদের কষ্ট হচ্ছে, আমরা জানি যে বাংলার মানুষের কষ্ট হচ্ছে, কিন্তু কোনো ওয়ে নাই। ওই একটাই, সেটা হচ্ছে ওদেরকে ল্যাংটা করে জাতির কাছে উপহার করে দাও, দেখিয়ে দাও, উপহাস করো, ওদেরকে জানিয়ে দাও যে ওরা আসলে কোনোভাবেই শক্তিশালী নয়। আর যে কারণেই আজকের বাংলাদেশের নির্বাচন নিয়ে বিশ্বের সমগ্র পত্রপত্রিকা রিপোর্ট করেছে যে এটা কোনো নির্বাচন হয়নি, এটা কোনো ফ্রি ফেয়ার ইলেকশন নয়। অর্থাৎ আমার নেতাকর্মীর, আমার বন্ধুদের, আমার শুভাকাঙ্ক্ষীদের হতাশ হওয়ার কিছু নাই। হতাশ হওয়া লোকদের সাথে আমি চলতেও পারি না। আমি আমার আত্মবিশ্বাসের জায়গা থেকে বলছি, ফ্যাসিস্ট যেহেতু তার ফ্যাসিজম এস্টাবলিশ করেছে, ওদেরকে বাকশাল 2 একটু এস্টাবলিশ করার সুযোগ পেয়েছে। এই বাকশাল 2টাই ওদের জন্য পতনের সর্বশেষ। আপনারা নিশ্চয়ই জানেন আজকের বাংলাদেশে যখন নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করেছিল আওয়ামী লীগ 71 থেকে 75-এর শাসনামল, আপনারা নিশ্চয়ই জানেন 74-এর দুর্ভিক্ষ কতদিন টিকতে পেরেছে আওয়ামী লীগ। তারা তাদের জায়গা থেকেই শেষ হয়ে গিয়েছিল। কারণ আজকের বাংলাদেশের আপনি নিজে দেখেন, যারা স্বতন্ত্র নির্বাচন করেছে, শপথ নেওয়ার পরে সাংবাদিকরা জিজ্ঞেস করছে আপনাদের ভূমিকা কি হবে, বলে আমাদের ভূমিকা কি হবে সেটা নেত্রী যা শিখিয়ে দেবেন তাই। আপনি কি মনে করেন এই কথাগুলো বাংলা ভাষা ইংলিশ ট্রান্সলেট হয়ে কেউ বোঝে না? আপনার সংসদে আসছেন যে আসছে সবাই বলে আমার নেত্রী যা বলবে তাই। শেখ হাসিনা ছাড়া কোনো কথাই নেই। সে কি নিক্সন চৌধুরী, আর সে কি আপনার ওই যে কি বলে এই ফরিদপুর থেকে নির্বাচিত একে আজাদ কিংবা অন্য কোনো প্রার্থী? জাতীয় পার্টিও বলছে আমরা কিছুই জানি না, এটা নেত্রী ঠিক করে দিতে পারে কে, অথবা জাতীয় সংসদের স্পিকার ঠিক করে দিতে পারে কে এখানে আপনার বাংলাদেশের কি বলে মানে বিরোধী দল হবে। এমন একটা নির্বাচন করেছে যেই নির্বাচনে কোনো বিরোধী দল তারা খুঁজে পাচ্ছে না।
এমন একটা নির্বাচন করেছে যারা বিশ্বব্যাপী সবাই বলছে এই নির্বাচন একটা ফ্যাসিস্ট নির্বাচন হয়েছে। আপনাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আমার বন্ধুদের মধ্যে যদি কোনো একজন মানুষ থাকেন যে পারলে আমাকে দেখান একটা স্ক্রিনশট 2014 এবং 18 সালের নির্বাচনকে নিয়ে, কেউ দেখাতে পারবেন এত বড় বড় স্টেটমেন্ট কখনো বিশ্বব্যাপী কেউ দিয়েছে? দেয়নি। তখন বরঞ্চ এই বিশ্বব্যাপী আমাদের এই মানুষদের জুলুম অত্যাচারকারীদের উপরে যাতে জুলুম চালিয়ে যেতে পারে সেই ধরনের অ্যাক্টিভিটিসে তারা সম্পৃক্ত ছিল। এখন তারপরেও পলিটিক্সের বিষয় হচ্ছে, পলিটিক্সে গতকালকে যে শত্রু ছিল আজকে সে বন্ধুও হতে পারে। আমরা সেই মেথডটাই এখন অ্যাপ্লাই করছি। আমাদেরকে কারা কারা ঠগিয়েছে আমরা জানি। আমাদেরকে 2011 সৃষ্টি করেছে, গতকালকে আমি লাইভ করেছি দেখে নেবেন। সেই 11 কারা সৃষ্টি করেছে আমরা জানি। তারপরেও দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা এই মুহূর্তে আমরা তাদেরকে শত্রু ভাবতে পারি না। আমাদের পক্ষে যে যতটুকু স্টেটমেন্ট দিচ্ছে আমরা তাদেরকে অ্যাকসেপ্ট করছি। আজকের আমাদেরকে এভাবেই। তো এই ছিল প্রিয় দর্শক আজকের ভিডিও। মূলত 6টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। মূল অংশগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং সবার কথাগুলো মনোযোগ সহকারে আপনারা শুনেছেন। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো আজকের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি মনে চায় ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।